আমি মীর হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে হাতিলের সৌজন্যে বাংলাদেশ সময় রাত ১১টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি নিশ্চিত হোক নাগরিক নিরাপত্তা, এবং একই সাথে এটাও জানতে চাই রাষ্ট্র বিনির্মাণে আসলে কত সময় চাই। আরও অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা করতে আমরা আমাদের স্টুডিওতে দুই অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এরই মধ্যে একজন এসে উপস্থিত হয়েছেন, আশা করি কিছুক্ষণের মধ্যে আরেক অতিথিকে আমরা পেয়ে যাব। এই মুহূর্তে যিনি আছেন তাকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান পাশে আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। জাহিদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি এই আলোচনায় কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস নজরুল ইসলাম চৌধুরী এসেও যোগ দেবেন। আলোচনাটা তখনও আমরা তার সাথে করবো নিশ্চয়ই। এখন যেহেতু ডাক্তার জাহিদ আপনি আমাদের কাছে আছেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। কোনো রকম ভূমিকা দিতে যাব না। বাংলাদেশে যা ঘটে চলেছে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী বাংলাদেশের দিকে চোখ রাখছে। গতকালকের আদালতের ঘটনাটাকে কেন আসলে বলা হচ্ছে জুডিশিয়াল কু, সেটা যদি আপনার বিশ্লেষণটা শুনি, তারপরে নিশ্চয়ই জাস্টিস চৌধুরীর কাছ থেকেও শুনতে চাইব। ধন্যবাদ আপনাকে। আমরা ইনফ্যাক্ট একটা কনটেক্সট দেখা দরকার আছে। এই ঘটনা যেদিন ঘটলো তার আগের দিন আমরা দেখলাম জনাব সজীব ওয়াজেদ জয়, এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সন্তান, তিনি রয়টার্সের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন। তিনি সেই ইন্টারভিউতে দাবি করছেন তার মা পদত্যাগ করেননি, এবং যদি তিনি পদত্যাগ না করে থাকেন তাহলে সেটা কোনো একটা কোর্টে যদি যাওয়া হয়, কোর্টে গেলে তিনি মনে করেন যে তার মায়ের সরকারই ভ্যালিড সরকার হিসাবে প্রতিষ্ঠিত হবে। মানে এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, মানে অন্য কথা পরে থাকি, মানে উনি যদি পদত্যাগও করেন, যে সরকারটা গঠিত হয়েছে এটা কি সাংবিধানিক সরকার? উত্তর হচ্ছে না। ওকে, বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পরবর্তী নির্বাচন পর্যন্ত টেকনিক্যালি সাংবিধানিকভাবে তিনি প্রাইম মিনিস্টার থেকে যান। এই যে সরকারটা গঠিত হলো এটা সংবিধান সম্মত না, কারণ আমাদের সংবিধানে এখন তত্ত্বাবধায়ক বলি বা অন্তর্বর্তী বলি কোনো সরকার নাই। 15th অ্যামেন্ডমেন্টের পর এটা বাতিল হয়ে গেছে। তো সেটা যদি বাতিল হয়ে থাকে, এই সরকার ইটসেলফই তা না। আচ্ছা, এখন আপনি যদি কোর্টে যান, কোর্টে গেলে সংবিধানের যদি যে ধারা টারা আছে সেসব দেখে এই ধরনের একটা রিট হতেও পারে যে যেহেতু এই সরকারটা তাত্ত্বিকভাবে সেরকম নয় তাই হবে না। কিন্তু এখানে একটা জিনিস খুব জরুরি, সেটা হলো বাংলাদেশ যখন একটা গণ অভ্যুত্থান পার হয়ে এসছে, গণ অভ্যুত্থানের পর অনেক কিছু ঘটতে পারে যেটা আসলে ঠিক সংবিধান মানে সাপোর্ট করে না। আমি আমাদের একটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই আমাদের দেশে ঘটা একটা এক্সাম্পল দিই। এরশাদ পতনের পর এই প্রশ্নটা এসেছিল, এরশাদ কার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তো অনেক আলোচনা করে ডিসাইডেড হলো যে তখনকার প্রধান বিচারপতি জাস্টিস শাহাবুদ্দিন আহমদকে দায়িত্ব দেওয়া হবে। আচ্ছা, তখন তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল। হিসেবটা এরকম হলো, মানে উদ্ভট লাগবে, মানে একটা কনস্টিটিউশন তো পারমিট করার প্রশ্নই আসে না, কিন্তু এটা চিন্তা হচ্ছে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন। যারা মওদুদ ছিলেন উপরাষ্ট্রপতি, উনি রিজাইন করবেন। এরশাদ তখন তার কাছে ক্ষমতা হস্তান্তর করে রিজাইন করবেন। তারপর তিনি নির্বাচন করবেন, এবং শাহাবুদ্দিন সাহেব শর্ত দিয়েছিলেন এই নির্বাচনের পর তিনি আবার প্রধান বিচারপতি হতে চান। ঠিক এই ঘটনাগুলো ঘটলো। উনি নির্বাচন শেষ করে ক্ষমতা হস্তান্তরের পর আবার প্রধান বিচারপতির চেয়ারে ফিরে গেলেন, একেবারে আনকনস্টিটিউশনাল। তো আমরা পরে যেটা করলাম, এটা খুবই সম্ভব পরবর্তী সংসদে আমাদের সংবিধানে যে একাদশ সংশোধনী হয়েছিল সেটা আসলে এই ঘটনাগুলোকে র্যাটিফাই করা হয়েছে। এই ভাগে একটু আপনি থামিয়ে দিই, কারণ হচ্ছে আমাদের সাথে আমাদের আলোচনায় এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস নজরুল ইসলাম চৌধুরী। জাস্টিস চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আপনি আমাদের আলোচনায় এসেছেন, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ আগে আমি এবং ডাক্তার জাহিদুর রহমান যখন এই আলোচনা শুরু করেছিলাম, তখন প্রশ্নটি উঠছিল যে গতকাল উচ্চ আদালতে যে ঘটনাটি ঘটে গেছে সেটাকে অনেকেই বলছেন বা দাবি করছেন একটা জুডিশিয়াল কু হওয়ার চেষ্টা হয়েছিল। আপনি এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন বা আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? আমাদের এই ব্যাপারে কোনো আলোচনা করার আগে আপনাকে ধন্যবাদ। আগে সরি আমি আপনাকে ধন্যবাদ না দিয়ে কথা শুরু করছি, সমস্যা নেই। আপনার গুড়ার দিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের। সংবিধানে 7 নম্বর আর্টিকেল একটা আছে, এটাকে ডক্টর কামাল হোসেন সাহেব মাঝে মধ্যে প্রায় সময় বলতেন ইটস এ পোল স্টার, অর্থাৎ এটা একটা ধ্রুবতারা। আর্টিকেল 7টা একটা ধ্রুবতারা পুরা কনস্টিটিউশনের। কেন এটা ধ্রুবতারা? ওইখানে বলা হয়েছে the people of the republic
কান্ট্রি বিলংস টু দি পিপুল অফ দি রিপাবলিক। অর্থাৎ এই দেশটা জনগণের, এটা জনগণ মালিক, মালিকানা জনগণের, মালিকানাটা জনগণের। ওকে, ফাইন। এই যে কথাটা, এই জনগণের মালিকানা ভিতর দিয়ে অমুক সরকার তমুক সরকার, নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার যারাই আসুক, এরা কিন্তু সব রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল, জনগণের প্রতিনিধি। এই প্রতিনিধিত্ব কীভাবে পাইলেন? বাই দেয়ার ম্যান্ডেট, অর্থাৎ তাদের অনুমোদনের মাধ্যমে, অর্থাৎ বুথের মাধ্যমে তার ক্ষমতাটা, জনগণের ক্ষমতাটা পার্টিকুলার একটা গ্রুপ অফ পিপুল অথবা একজন পক্ষে পাওয়ারটা দেয়। এই দেখেন ক্ষমতাটা ডেলিগেটেড হইল টু দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতাটা হস্তান্তর হইল। এই জায়গার থেকে বিবেচনা করলে যখন জনগণ ইউনানিমাসলি, নিরঙ্কুশভাবে যে সিদ্ধান্তটা নেয়, এই সিদ্ধান্ত কিন্তু এটা একটা অত্যন্ত পাওয়ারফুল জিনিস, শক্তিশালী জিনিস। যেটা ঘটেছিল, আমার ভাই জাহিদ সাহেব জাহিদ সাহেব বললেন যে এরশাদের সময় জাস্টিস শাহাবুদ্দিন সাহেব সেখানে আসার পরে ওই প্রশ্নটাই উঠছিল যে যেহেতু সকল দল, তৎকালীন সকল দল ইউনানিমাসলি একটা সিদ্ধান্ত, নিরঙ্কুশভাবে তারা একটা সিদ্ধান্তে আসলেন কি আমরা এই কাজটা করব। এবার কি সেই মানে যেটা বলছিলেন সম্মিলিতভাবে সবাই এসেছিল কি? এখানেও তো এবারও তো আওয়ামী লীগ নেই। পাশাপাশি আর একটু ক্রিটিক হয়ে যদি প্রশ্নটা করি আমি আপনাকে, ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টি তো সংবিধানেই নেই, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি তো সংবিধানেই নেই, যেটা আপনিও জানেন খুব ভালো করে, ডাক্তার জাহেদও খুব ভালো করেই জানেন। এখন বিষয়টি হচ্ছে যে বিষয়টি মানে আমরা তো বলছি যে সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক, হাইকোর্ট মিলে যে জিনিসটি নেই, সেই সরকারের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত বসে, সেটা কি কেন কু বলা হচ্ছে? আচ্ছা, কু যারা বলছেন তাদের চিন্তাধারার থেকে হয়তো বা বলছেন। আমি বলবো যে না, কু না, এটা হচ্ছে কি, এটা একটা ম্যান্ডেট। বাংলায় বলতে গেলে সেটাকে বলতে হবে যে এটা একটা মানুষের একটা অধিকার প্রয়োগ করার মাধ্যমে, অধিকারের প্রয়োগ। যে সাধারণ মানুষ, অর্থাৎ যেখানে দেশের জনগণ, আপামর জনসাধারণ, আমাদের দেশে যেটা ঘটলো সেটা হলো ছাত্রদের আন্দোলনের মাধ্যমে, ছাত্রদের নেতৃত্বে হইল। তো এইটা তাদের মাধ্যমে সারা দেশের মানুষ, পার্টিকুলার একটা গ্রুপ অফ পিপুল ছাড়া বাকি সবাই কিন্তু একমত হয়ে যে কাজটা করছে, এখানে তাদের ওই যে আমি বললাম যে মালিকরা যখন ক্ষমতা দিয়ে দেয় কাউকে, তাইলে এই ক্ষমতার জন্য উপরে কেউ প্রশ্ন তুলতে পারে না। আমি এই ধারণা পোষণ করি। মালিক উনি একটা প্রশ্ন তুলছিলেন যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের যে একটা ব্যাখ্যা তুলছিলেন যে ইন ফিউচার এটা যদি কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করা হয়, সেটি সামনে অন্যরকম রেজাল্ট আসতে পারে। সেটার ব্যাখ্যাটা কীরকম? সেটা কেস তো সবসময় করা যায়। কেস সাকসেসফুল হবে কি হবে না, এটা নির্ভর করে তার মেরিটের উপরে। এখানে মেরিট খুঁজে পাওয়া যাবে না। আপনার বক্তব্য একদম ক্লিয়ার জাস্টিস চৌধুরী। আমি আরও কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। এই ফাঁকে ডাক্তার জাহেদুর রহমানের তার বিশ্লেষণটা একটু শুনতে চাইবো যে জাস্টিস চৌধুরী যেভাবে বিশ্লেষণটা করছিলেন সেটা নিয়ে তো নিশ্চয়ই বলবেনই। কুয়ের বিষয়টা নিয়ে যদি আপনি আপনার মন্তব্যটা দেন, পাশাপাশি আরেকটা বিষয় যে নীরবতা ভেঙে শেখ হাসিনা এক্স প্রাইম মিনিস্টার বক্তব্য রেখেছেন।
যদিও যেই গণমাধ্যমগুলোতে এসছে সেই গণমাধ্যমগুলো বলার চেষ্টা করছেন যে তারা এটা সত্যতা নিশ্চিত করতে পারেননি, কিন্তু আওয়ামী সমর্থক বা খুব কাছের মানুষরাই এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা নানান জায়গায় শেয়ার করছেন, সেই হিসেবে খবরটা প্রকাশিত। সেখানে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর কারণেই আসলে তিনি এই ক্ষমতাকে থাকতে পারেননি। যেখানে আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে দেখতে পাচ্ছি, তিনি বলছেন যে এই যে বক্তব্যটা আসছে এই যে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর, সেখানে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে তৌহিদ হোসেন বলছেন যে এই ধরনের কোনো অঙ্গীকার বা লিখিত কোনো কিছু বা জবাব কোনো কিছু এই সরকার করেনি। তাহলে এই প্রসঙ্গগুলো আসছে কোত্থেকে? আচ্ছা, ধন্যবাদ। আমি দুটো প্রসঙ্গ অ্যাড্রেস করি। প্রথম জুডিশিয়াল কু এর প্রশ্ন আসি। মানে জুডিশিয়াল কু সরিয়ে রাখি, আমাদের এই বিচারকদের যারা পদত্যাগ করলেন তাদের বিচার করারও অধিকার আছে কিনা আমি সেই প্রশ্ন তুলতে চাই। ওকে, একটা চরম স্বৈরাচারী টাইরেন্ট গভর্নমেন্ট মানুষকে ধ্বংস করেছে, মানুষের জীবন শেষ করেছে, স্টেটের সবগুলো সিস্টেম ভেঙে ফেলেছে। আমি আমাদের দেশে কোনো জুডিশিয়ারি এক্সিস্ট করে বলে বিশ্বাসই করি না, বিশ্বাসই করি না। একটা উদাহরণ দিই, এই চিফ জাস্টিস ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছ থেকে ফুলের তোড়া নিয়েছিলেন। এটা আনকনস্টিটিউশনাল বা ইললিগাল না, কিন্তু নর্ম জুডিশিয়ারিতে স্যার আমার সাথে অনেক ভালো জানেন, অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নর্ম। আপনি মারাত্মক একটা নর্ম ভেঙেছেন, আপনার কিছু আসে যায় না। কুখ্যাত পুলিশ অফিসার হারুন শুভেচ্ছা জানায় আর কি তরবারি দিয়ে আসছে শুভেচ্ছা জানাতে গিয়ে, এগুলো সব করেছেন। জনাব ইনায়েতুর রহিম বলেননি আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, উনি সকাল বিকাল আওয়ামী লীগের, এখন কেউ বলতে পারেন যে শেখ মুজিবুর রহমান পুরো জাতির সম্পদ, কিন্তু সমানে উনি ওদেরকে নিয়ে বই লিখেছেন, কলাম লিখে গেছেন। আমি আরেকটা উদাহরণ দেই হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। কিছুদিন আগে জনাব ফজলুর তাপস, আমি বহুবার টকশোতে কথাটা বলেছি, উনি এস কে সিনহাকে ইন্ডিকেট করে বলছেন একজন সিটিং চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি। অন রেকর্ড, পত্রিকায় নিউজ এসছে। এত বড় জুডিশিয়ারি, কারো কি একবারও ইচ্ছা হলো না ডেকে জিজ্ঞেস করা, ভাই তুমি কি করেছিলে, কিভাবে না ছিল, একটু বলো তো শুনি। এটা হয়েছিল তো আমাদের চোখের সামনে দেখেছি। সুতরাং এই যে জুডিশিয়ারি আমাদের এতদিন অন্তত, বিশেষ করে আপিল বিভাগ, এবং আমরা খুব ভালো মতো জানি আপিল বিভাগকে সরকার একেবারেই তার অতি অনুগত লোকজনকে দিয়ে সাজায় যাতে সবকিছু তার পক্ষে, ওর বিচার করারই তো অধিকার নাই। আচ্ছা, এই বিচারকদের সামনে যখন কোনো একটা বিষয় যাবে তখন কি দাঁড়াবে? আমি আর একটু পেছনে যাই। বিচারক খায়রুল হকের কথা মনে আছে না? প্রধান বিচারপতি খায়রুল হক আমাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে রিট হয়েছিল 13th অ্যামেন্ডমেন্ট বাতিল করলেন উনি। সেখানে অ্যামিকাস কিউরি ডাকা হয়েছিল 8 জনকে, 7 জন ওয়ার ইন ফেভার অফ দ্যাট, একজন আজমালুল হক কিউসি শুধুমাত্র অপোজ করেছিলেন। শেষ পর্যন্ত ওই ভদ্রলোক, প্রাথমিক যে রায় হয়েছে তাতে বলা হয়েছিল, এই জিনিসটা আমরা অনেকে ভুল করি, তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্র এবং আমাদের সংবিধানের সাথে কনফ্লিক্টিং বলে এটা বাতিল হলো, কিন্তু পরবর্তী দুটো নির্বাচন ত্রয়োদশ সংশোধনীর অধীনেই হতে পারে। সংবিধান সংশোধনের কথা বলেই নেই। এরপর ওই ভদ্রলোক সময় নিলেন, রায় লিখলেন এবং রায় ডিস্টর্ট করলেন। একজন প্রধান বিচারপতি জালিয়াতি করেছেন, জালিয়াতি শব্দটা আমি ওপেনলিও ব্যবহার করছি। উনি সেখানে করলেন কি, ওটা পর্যবেক্ষণে নিয়ে গেলেন এবং বললেন সংসদ চাইলে, এবং তারপর কি হলো, রিওয়ার্ডেড হলেন। উনি জুডিশিয়াল কি যেন এটা এখন না, এখন আছেন উনি কিসে যেন জুডিশিয়াল আইন কমিশনে আছেন, এবং সেটাই উনি প্রধান বিচারপতির যে সুযোগ সুবিধা এবং পদমর্যাদা এনজয় করে এখন পর্যন্ত উনি ওটাই বহাল আছেন। সো এই যে বিচার বিভাগ, এই বিচার বিভাগের সামনে কোনো একটা রিট যাবে, শেষ পর্যন্ত তাদের হাতে যাবে, আমরা বুঝতে পারি তো এটা রায় কি হবে। জি, তাহলে আমি শেখ হাসিনার বিষয়টা পরে আসছি, কারণ আপনি যে কটা প্রসঙ্গ তুলছেন জাস্টিস চৌধুরীর কাছে আমার জানতেই হবে যে ধরেন এখন এই মুহূর্তে, আমি জানি না ডাক্তার জাহিদুর রহমান অতীতে বাংলাদেশের বিচার বিভাগ বিচারপতিদের নিয়ে এত সমালোচনা আসলে কবে করা গেছে বা সামনাসামনি আনা গেছে বা বিষয়টা কেমন দাঁড়াচ্ছে সেটা নিয়ে নিশ্চয়ই আপনি আপনার বিশ্লেষণ দেবেন। পাশাপাশি আরেকটা যেটা বলছেন যে সমালোচনাগুলো করছেন সেই সমালোচনাগুলো কি মানে অস্বীকার করার কোনো উপায় আছে কিনা। পাশাপাশি আরেকজন বিচারপতির নাম উল্লেখ করে বলছিলেন যে তিনি শপথবদ্ধ রাজনীতিবিদের কথা বলেছেন। রাজনৈতিক নীতি দর্শন যে কারণেই থাকতে পারে, কিন্তু কাজে কর্মে সেটার প্রভাব কি আমাদের বিচারপতিরা বজায় রাখতে পারেন? বিচারপতি সম্পর্কে প্রিভি কাউন্সিল পর্যন্ত, স্যার এক সেকেন্ড থামিয়ে আমি একটা কথা বলি। একজন আপিল বিভাগের বিচারক যেমন শামসুদ্দিন আহমেদ মানিক টিভিতে আসতেন না, মানে আওয়ামী লীগের সময় কারা কারা আপিল বিভাগে, প্রধান বিচারপতি ছাড়া সবাই কিন্তু বিচারক, কারা বিচারক হয়েছেন আমাদের চোখের সামনে কিন্তু দেখা গেছে। সরি স্যার, চৌধুরী, আমি বলছিলাম যে প্রিভি কাউন্সিল তখনকার দিনে
আমাদের সর্বোচ্চ কোর্ট ছিল প্রিভি কাউন্সিল, ব্রিটিশ আমলে। প্রিভি কাউন্সিলের রায় এটাই ছিল সারা এম্পায়ারে প্রযোজ্য। সেখানে বলা হয়েছে জাজেস অব দি হাইয়েস্ট কোর্ট আর সিলাস্টিয়াল এন্টিটিজ। সিলাস্টিয়াল এন্টিটি মানে ঐশ্বরিক আত্মা হওয়ার কথা। সর্বোচ্চ আদালতের জজরা ঐশ্বরিক আত্মা। সে আত্মা কি ঐশ্বরিক থাকছে ছিল? না না, শুনে আমি শেষ করি নাই। বলা হয়েছিল এটা। এখন আপনি এই কথাটার সাথে আমাদের পারিপার্শ্বিক অবস্থা দেখে আপনি বলেন, উত্তরটা দেন। আমার ভাই ডক্টর জাহিদ যেটা বললেন তার সাথে আমারও সুর মিলাইতে হয়। কেননা আমারই এক ক্লায়েন্ট যখন একেবারে জাজ্জল্যমান কেস, তার আপিল বিভাগ থেকে সে হেরে গেল। হেরে যাওয়ার কারণ কি এটা আপনাদেরকে আমি আর বলবো না, ঠিক আছে। হেরে গেল, হারার পরে আমি তাকে বললাম যে তুমি একটা রিভিউ করো। এটা কেসটা ছিল গুলশানের একটা বাড়ি। সে বাড়িটা আপনার কয়েকশো কোটি টাকার জিনিস। সেই বাড়িটা বেচারা কন্ট্রাক্ট করছে বহু আগে, ৭৭ সালে টাকা দিছে, নিচে লেনদেন হয়েছে, পরে আর রেজিস্ট্রি করে দেয় না। এই মামলা ঘুরতে ঘুরতে যখন গেল অ্যাপিলেট ডিভিশনে, সেটা আমি এক পক্ষে এপিয়ার করলাম, হেরে গেলাম। আমি জাজ্জল্যমান ডিসিশন এবং দিয়ে আমি দেখাইছিলাম যে না, আমার এটা আমি জয়ী হব এই মামলায়। না, রায় আসলো আমার উল্টা দিকে। উল্টা হয়ে গেল পরে আমার একটা ধারণা হইল যে কারণে হারলো সে, কারণটা আমি আর বলবো না আপনাদেরকে। এখন এটা একটা রিভিউ করা উচিত। রিভিউ করলে হয়তো বা ওই যে টাইম ইজ দি বেস্ট হিলার, সময় কিন্তু হিলারের বাংলা হইল আরোগ্যকারী। সময়টা অনেক সময় অনেক অসুস্থ রুগীকে সময়ে কিন্তু তার আরোগ্য লাভ করে ফেলে অটোমেটিক। তো এটা একটা চান্স আছে তার। জি, আপনি টাইমের কথা বলছিলেন। আমি শেষ করে নিই প্লিজ। ওই লোকটা আমাকে জবাব দিল, আমি বাংলাদেশের কোনো কোর্টে আর বিচার চাইব না। মানে বিচার বিভাগকে আমরা এই পর্যায়ে নিয়ে গেলাম। এই কথাটা সে আমাকে বলল। আমি আপনাকে চাইলে আমি অ্যাড্রেস পর্যন্ত দিতে পারবো। এই বলার পরে আমি নিজেই লজ্জিত হইলাম, কারণ আমি একজন বিচারপতি ছিলাম। এই কথাটা যখন বললো যে আমি এই দেশের কোনো কোর্টে আর বিচার চাইব না, এই কথাটা শোনার পরে আমি, আপনারা কি ভাববেন, জনগণ কি ভাববে, আর আমি একজন বিচারপতি হয়ে আমার কাছে কি রিয়াকশন আসে, রাইট। তো আমি এইটা নিয়েও বুকে ধারণ করে যে এর ধারণ করে আছেন, কিন্তু আবারও প্রশ্নটা তুলতেই হয়, আবারও ক্রিটিক হয়ে প্রশ্নটা তুলতে হয় যে ধরেন এখন যাদেরকে নিয়ে কথা হচ্ছে, অনেকে তো পদত্যাগ করেছেন, আবার যারা নিয়োগ হলেন প্রধান বিচারপতি হিসেবে বা অ্যাটর্নি জেনারেল হিসেবে, আপনি খুঁজতে যান নিশ্চয়ই, বিশেষ করে অ্যাটর্নি জেনারেলেরও তো রাজনৈতিক পরিচয় আছে অতীত। সেই কি আবার ওই মানে দলীয় ধারার মধ্যেই আমরা গেলাম, নাকি আসলে যে সংস্কারের কথা চিন্তা করেছি, মেধা যোগ্যতা সম্পন্ন লোকজনই আসলে এই জায়গাগুলো অলংকৃত করবেন? হলো এই নতুন যে 2-3টা অ্যাপয়েন্টমেন্টের কথা বলছেন, জি, আমি এগুলোতে বলবো আমি আমার ধারণা পজিটিভ ধারণা, কারণ আমি এদেরকে চিনি। ওকে, দুজনকেই আমি চিনি। একজন আমার সাথে জুনিয়র জাজ হিসাবে বসছেন, প্রধান বিচারপতি যিনি হয়েছেন। আজকে যিনি প্রধান বিচারপতি তিনি আমার পাশে বসছেন জুনিয়র জাজ হিসাবে। আমি ওনাকে থরলি চিনি, তার ব্যাকগ্রাউন্ড আমার জানা। তো ওনাকে দেখে আমি আশ্বস্ত হয়েছে। আশ্বস্ত হওয়ার কারণ হইল যে আমি তার ক্যারেক্টার সম্পর্কে আমার পুরোপুরি জানা। আর আরেকজন যে অ্যাটর্নি জেনারেল বললেন, তার সম্পর্কে আমার ধারণা পজিটিভ। সুতরাং আমি মনে করি এই যে জনগণের যে নির্বাচন, এটা জনগণের নির্বাচন, কিন্তু জনতার নির্বাচন, জনতার যে নির্বাচন, এটা ভুল হয় নাই। তার মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক অতীত খুব বড় বাধা হয়ে দাঁড়াবে না এখানে আসেন, মামলা হবে,
হোক, মামলা হলে ডিফেন্ডও করা যাবে, ডিফেন্ড করলে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। জি, তাহলে এই জায়গা থেকে আমাকে একটু সময় দিন জাসির চৌধুরী এবং ডাক্তার জাহিদুর রহমান। আমার একটা বিরতির সময় হয়ে গেছে, আমি একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে আরও বেশ কিছু আলোচনা আছে, সেগুলো নিশ্চয়ই করতে চাইবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আমন্ত্রণ 24 ঘন্টার জাহিদুর রহমান, আপনার কাছে শুনতে চাইবো, তারপরে চৌধুরীর কাছে আসবো। চৌধুরীর কাছে যাওয়ার আগে যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গটি খুব জোরে সোরেই আসছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বৃহস্পতিবারের মধ্যে যোগ না দিলে তারা মনে করবেন যে পুলিশ সদস্যরা যারা আসবেন না তারা চাকরিতে থাকবেন না। এরই মধ্যে তাদের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিচ্ছেন সোমবারের মধ্যে গিয়ে, এবং তারা এটাও বলছেন যে 42 পুলিশ নিহত হয়েছেন এই ঘটনাগুলো। কিন্তু প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এই পুলিশ সদস্যরা কেন ভয়ের দিকে জায়গা মতো আসতে চাচ্ছে না? ইভেন এইখানে যে এত 16 বছর ধরে আমরা যে কথাগুলো বলে আসছি, যেখানে নানান দলীয়করণ হয়েছে, সেই পরিবর্তনগুলোতে এত ধীর গতি কেন? নাকি সেখানেও আরও সময় নিতে হবে? ধন্যবাদ। আসলে পুলিশ বলে কোনো কিছু আমি স্যার আছেন, সংবিধান যদি আমরা পড়ি, বাংলাদেশে পুলিশকে আমরা সরকারি লোক বলি। বাংলাদেশের সংবিধানে সরকারি লোক বলে কোনো মানুষ নাই, কর্মকর্তা বলেও কোনো শব্দ আমাদের সংবিধানে নেই। আছে সবাই কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী, মানে একজন পুলিশের আইজিও প্রজাতন্ত্রের কর্মচারী। আমাদেরকে জানিয়ে দেওয়া আছে যারা পাবলিক সার্ভেন্টস। মজার ব্যাপার, আমরা বাংলায় না সমানে সরকারি লিখতে শুরু করলাম সব কিছুতে। সরকারি কলেজ, সরকারি স্কুল না, এগুলো পাবলিক স্কুল, এগুলো সরকারি না। যে কথাটা কেন বললাম যে এই বাহিনীটা প্রজাতন্ত্রের বাহিনী, কিন্তু তারা আসলে আওয়ামী লীগ বা টু বি স্পেসিফিক শেখ হাসিনার বাহিনীতে পরিণত হয়েছিলেন। এখন কেউ বলবেন যে আমাদেরকে তো নির্দেশ দেওয়া হয়েছিল। এখানে একটা খুব বড় মিসইন্টারপ্রিটেশন আছে। খেয়াল করবেন, খুব ইন্টারেস্টিংলি জনাব সজীব ওয়াজেদ যে রয়টার্সকে বলেছেন, এবং হি ইজ রাইট, উনি এটাকে ওনার মাকে বাঁচানোর জন্য বলছেন যে আমার মা আদেশ দেন নাই। বিরাট পুলিশ বাহিনী, তার মধ্যে কেউ কেউ এই কাজ করেছে, তারা আমাদেরকে আদেশ মান্য করে নাই, কিন্তু আমরা ধরে নিলাম তার মা আদেশ দিয়েছেন। আপনি যখন কোনো পুলিশ বাহিনীকে কোনো বেআইনি কাজ করার জন্য যদি প্রধানমন্ত্রী একজন কনস্টেবলকেও নির্দেশ দেয়, তিনি সেটা করতে বাধ্য নন। ধরুন প্রধানমন্ত্রী বলল যে ওকে ধরে নিয়ে আসো থানায়, এনে পেটাও। কাস্টোডিয়াল টর্চার আমাদের হেফাজতে মৃত্যু এবং নির্যাতন নিবারণ আইন 2013 অনুযায়ী, এমনি আমাদের কনস্টিটিউশনেও আছে, আলাদা আইন আছে নিষেধ। সো কোনো কনস্টেবল যদি বলে আমি ওকে পিটিয়েছিলাম কারণ প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন, এটা এক্সকিউজ না, একদম স্ট্রেট অ্যাওয়ে তার বিচার করা যাবে। আসলে ঘটনা যেটা হয়েছিল, এই দুর্বৃত্তায়নের যে চেষ্টা হয়েছে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, এই যে একটা পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশ, সেটার বেনিফিট অনেকেই পেয়েছে, তখন সেটা ভালো লাগছিল। এরপর যা হলো আসলে এটা সামষ্টিক, কারণ পুলিশ কিন্তু একটা ডিফারেন্ট ফোর্স, এটা পুলিশকে বুঝতে হবে। করাপশন সব জায়গায় হয়েছে, আমাদের সচিবরা বা জনপ্রশাসনের মেজরিটি করাপ্ট, আমরা জানি, ডিগ্রি হয়তো ভিন্ন। আমাদের ট্যাক্সের ক্ষেত্রে দেখলাম ওই যে মতিউর, তার ছাগল কাণ্ডর মতিউর, বিভিন্ন জায়গায় এইসব লোকজন আসে, কিন্তু পুলিশের ডিফারেন্সটা হচ্ছে পুলিশের করাপশনের সাথে আমাদের জীবন জড়িত হয়ে যায়। আপনি মৃত্যুবরণ করতে পারেন, আপনি টর্চার্ড হতে পারেন, নিজের পক্ষে আপনি মামলায় যেতে পারেন। আমরা কি দেখি নাই যখন মামলা হতো, পলিটিক্যাল মামলা, গায়েবী মামলা, অজ্ঞাত আসামি 3000 5000, আপনি লোকজনকে ধরে নিয়ে আসছেন, ধরে নিয়ে এসে তারপর তাকে বলছেন মামলায় নাম ঢুকিয়ে দেব না হয়। সো পুলিশের টর্চারের ভুক্তভোগী মানুষ খুব সরাসরি হয় করাপশনে। সো এই ঘটনাটা যেহেতু ঘটেছে, সুতরাং পুলিশের মধ্যে প্রবাবিলিটি আছে। এখন খুব দ্রুত পুলিশের একটা সিরিয়াস ওভারহলিং লাগবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিশেষ জেলা, বিশেষ পার্টি, আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন এবং নিজের সংগঠনের লোকজনকে যেভাবে ঢুকিয়েছে, এগুলোর খুব সিরিয়াসলি খোলনলচে পাল্টে ফেলতে হবে, এটা কিনা রাখা যাবে না। চৌধুরী, আপনার বিশ্লেষণটা কি হবে সেক্ষেত্রে রিফর্মের জায়গাতে? ওই পুলিশের ব্যাপারে আমি ডক্টর জাহিদের সাথে একমত যে দুর্বৃত্তায়ন শব্দটা আপনি ব্যবহার করছেন। এই দুর্বৃত্তায়ন করার সূত্রপাত যেখান থেকে হয়েছে, সেই সূত্রপাতকে আগে ধরতে হবে। সূত্রপাতটা আপনার বিশ্লেষণে কোথা থেকে? টপম্যান, কান্ট্রির সব টপম্যান যিনি ছিল, যার হুকুম ছাড়া কোনো কাজ হয় না এই দেশে, একটা সমস্ত কাজ, যেটা সুইপারের কাজ, এইটার ঘুরে ফিরে ওনার কাছে যেতে হয়েছে। তাইলে দুর্বৃত্তায়ন কোথার থেকে শুরু হয়েছে? ইট ইজ সি অ্যান্ড সি অ্যালোন, কেবলমাত্র ওনার দ্বারাই এগুলা হয়েছে। এবং হওয়ার কারণে দেখেন, আপনাকে বলি, সাগররুনি মামলাটা
জি। সে মামলাটা দেখেন শুরু হয়েছে ফেব্রুয়ারি 2011 সাল, 11 ফেব্রুয়ারি 2012 সাল। এইটা 109 বার 109 বার টাইম নেওয়া হয়েছে ইনভেস্টিগেশনের জন্য। হাইকোর্ট বাধ্য হয়ে বলতে বাধ্য হয়েছেন কি, যে আমাদের সাথে প্রহসন করতেছেন আপনারা। কথাটা কেমন বলেন? খালি শুধু বললেই হাইকোর্ট, মানে কোর্ট খালি বলেই খালাস যে আমার সাথে প্রহসন হচ্ছে। এটা দায়িত্ব শেষ হয় নাই। আমি আপনাকে বলবো এটা বলে খালাস নাই, কিন্তু বলছে। আমার কথা হলো কেন হয় না, কেন হয় না দেখা যাবে। ওই গুড়ায় টান দেয় 1 নম্বর টান দেয়, তার ইনভলভমেন্ট এসে যায়, এই জন্য দেয় নাই। সুতরাং এইটার থেকে মানে বিচার বিভাগ স্বাধীন, এটা আসলে কি খালি কথার কথা? বিচার বিভাগ স্বাধীন এটা প্রমাণ করতে পারে নাই বিচারকরা। ওকে, এই কথা আমি বলতে বাধ্য। আমি 15 বছর ছিলাম বিচারপতি। এই 15 বছরে আমি কিন্তু একটা টেলিফোনও কারো কাছ থেকে পাই নাই, কেউ সাহসও করে নাই টেলিফোন করার, কি ছোট কি বড় কি মাঝারি। আমাকে 1 টাকা কেউ ঘুষও দেয় নাই। আমার একটু শখ ছিল যে কিছু ঘুষ টুস খাইয়া একটু মোটা হই, পারি নাই, সুযোগ পাই নাই। কারণ কি, কেউ বয়ে আমার কাছে ঘুষের কথা প্রশ্নই তুলতো না। বাকিদের কি এমন মানে ছিল যে কারণে সবাই গিয়ে বলতে পারতো? আচ্ছা, বাকিদের কি এমন ছিল সেটা অবশ্য ওনারা নিজেরা জবাব দিবেন, আমি জবাব দিতে পারবো না। ওকে, তবে শুধু এইটুকু বলতে পারবো যে সবাই নিজেদের ওই জিনিসটা মেনটেন করতে পারেন নাই বলে আজকে আমাদের এই দুরবস্থা হয়েছে। জি, আপনি যেহেতু বলছিলেন যে একেবারে গোড়ায় গিয়ে কথা বলতে, বা গোড়ায় হচ্ছে সমস্যাটা, সেইখানে গোড়ার যা কথা বলা হচ্ছেন, যিনি আওয়ামী লীগ সভানেত্রী, সাবেক এক্স প্রাইম মিনিস্টার, তার যে বক্তব্য, সেক্ষেত্রে আপনার বিশ্লেষণটা কীরকম হবে? যে এগুলোকে একেবারে পলিটিক্যাল বক্তব্য হিসেবে ধরে নেব, পাশাপাশি যদি আপনি, আমি জানি না আপনি বিশ্লেষণ করতে চাইবেন কি না, যে একটা রাজনৈতিক দল, ইভেন এক্স প্রাইম মিনিস্টারের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে, সেটাও কি যদি আপনি বিশ্লেষণ করার আগ্রহ প্রকাশ করেন, করতে পারেন? না, কেউ যদি মনে করে যেই হোক, যে অবস্থানে হোক, যদি মনে করে যে আমার বিরুদ্ধে কথা বলার একটা লোক এই দেশে নাই, এই মনোভাব যার ভিতরে থাকে, সে কিন্তু যা খুশি তাই করতে পারে। এবং আমার গত 16 বছর আমাদের এই কাজগুলোই হয়েছে, যার রেজাল্ট আমরা এখন ভুগতেছি। আর এর ফলে কি হইল, ছাত্র জনতার অভ্যুত্থান বলতে আমি জনতা বলতে সারা দেশের মানুষের কথাই বলবো, তাদের সাথে সবাই সম্পৃক্ত হয়ে গেছে, রাইট, এক্সেপ্ট এ ফিউ বেনিফিশিয়ারিজ। ওই আগের এই যে গুড়ার যে বেনিফিশিয়ারি যারা, এরা বাদে বাকি সব কিন্তু মানুষ এক হয়ে গেছে, এক হয়ে সিদ্ধান্ত নিতেছে। আমি আশা করি যে এগুলো তারা অচিরেই ঠিক করতে পারবে। অবশ্যই, ঠিক আছে। আমি একটু আবার জাহিদুর রহমানের কাছে যেতে চাই। আরও একটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন, আজকে আপনি দেখবেন যে আজকে ব্যাংক পাড়ায় বেশ গণ্ডগোল হলো, ইসলামিক ব্যাংক দখল নিয়ে কর্মীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ। আবার দেখছি আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হচ্ছে। মানে এখন কি এই সময়টা যারা দায়িত্ব নিয়েছেন উপদেষ্টা পদগুলোতে, তারা কি এই বিষয়গুলোকে মানে কঠোর হস্তে দমন করবেন? দখলের উৎসব চলছে রীতিমতো, ব্যাংক দখল, এটা দখল, সেটা দখল, মানে এগুলোর ব্যাপারে কি আশা করছেন আপনি? ইন্টারেস্টিং। আমি আরেকজন বাংলাদেশের স্বৈরাচারের পতনের কথা যদি একটু আনি, আমরা অনেক ছোট ছিলাম, পরে এগুলো একটু পড়ে বোঝার চেষ্টা করেছি, কারণ হলো আমরা চেয়েছি বুঝতে। এরশাদের পতনের কথা বলছি। এরশাদের পতনের পর কি এগুলো হয়েছিল? এরশাদ কি পালিয়েছিলেন? বঙ্গবন্ধু কন্যা পালায় না, এই কয়েকদিন আগে বলেছিলেন, পালিয়ে গেলেন দলের সবাইকে বিপদে ফেলে রেখে, এখন আবার আসবেন বলছেন। এরশাদের একজন মন্ত্রীও পালায় নাই। এরশাদকে মিডল ইস্টে যাওয়ার জন্য, এরশাদে কিন্তু মিডল ইস্টে প্রচুর বন্ধু আছে, আমাদের মনে থাকার কথা, ইরাক কুয়েত যুদ্ধের সময় উনি সোলজার পাঠিয়েছিলেন, তাকে স্পেশাল প্লেনে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, এরশাদ যান নাই, এরশাদ জেলে গিয়েছিলেন। ওই সময় কি আমরা দেখেছি এরকম প্রতিষ্ঠানে এটা হয়েছে ওটা হয়েছে, পুলিশ বাহিনী পালাচ্ছে? কোন প্রতিষ্ঠানে হয়েছে? তার মানে ইউ ডিড সামথিং
আমি এগুলো কোনোটা সাফাই গাইছি না, কিন্তু আপনি কিছু একটা করেছেন যার জন্য এই ঘটনাগুলো ঘটছে। এসালাম কিভাবে এই দেশের একটার পর একটা ব্যাংক, শেষ পর্যন্ত 9ম ব্যাংকটা তারা দখল করেছিল, এবং এসালাম এই বাজার থেকে টাকা তুলে শাসক পরিবারের কাছে তুলে দেয়, এরকম নানা রকম আলাপ আমাদের চারপাশে ছিল। কিভাবে দখল করছে দেশের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মানে ভিত্তিমূল ফিনান্সিয়াল যদি ব্যাকগ্রাউন্ড চিন্তা করি, ইসলামী ব্যাংকের আশপাশে কেউ ছিল না, ওই ব্যাংকটাই টাকা ছাড়া চলতে পারছিল না। বাংলাদেশ ব্যাংক তাকে স্পেশাল প্রভিশন করে করে, শুধু ইসলামী ব্যাংক না, আরো কয়েকটা ইসলামী ব্যাংক যেগুলো সব এসালামের অধিকারে ছিল সেগুলোতে গেছে। কিন্তু এইগুলো যখন ঘটেছে তখন আপনি বিচার বিভাগে কোনো পদক্ষেপ কি কোনো সময় লক্ষ্য করেছেন? আমি এটা মিস্টার চৌধুরীকে জিজ্ঞেস করব, হবে না, কারণ 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 আমরা এমনও দেখেছি করোনার সময় মানে চার্টার্ড বিমানে করে এসে জামিন নিয়ে চলে যাওয়া হয়েছে। একদম তাই। আমি বাংলাদেশের বিচার বিভাগকে সে সময় চোখে কি দিয়েছি? আমি এজন্য একটা কথা বলছি শুরুতে, সেটা হলো এই সরকার বৈধ কি অবৈধ, শেখ হাসিনা বৈধ কি অবৈধ, এই আলাপের সুযোগ না। আমি আরেকটা কথা একটু বলি তো, সুও মটো রুল দেয়, এটা একদম চমৎকার এখতিয়ার, তারা স্বতঃপ্রণোদিত হয়ে, কেউ রিট্রিট করতে হয় না। 2018 সালে এই দেশে রাতের বেলা ভোট হয়েছিল, যথেষ্ট পরিমাণ ডেটা আছে, সার্ভে আছে, একটা টু শব্দ কেউ কোনোদিন করেছে? সুতরাং এইসব আলোচনা দূরে থাকুক, সাধারণ মামলা করারও কোনো রকম কোনো অধিকার এই করাপ্ট লোকজনদের নাই। একটা জিনিস মনে রাখবেন, একটা স্বৈরাচারী ব্যবস্থা কার্যকর করার জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, দেশের সবগুলো চেক অ্যান্ড ব্যালেন্সকে ভেঙে দিতে হবে। শাসন বিভাগের একটা গুরুত্বপূর্ণ চেক অ্যান্ড ব্যালেন্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে আসলে জুডিশিয়ারি। সো আপনার কাজ হচ্ছে জুডিশিয়ারিকে শেষ করে দেওয়া, কমিশনগুলো শেষ করে দেওয়া। আপনি এই করেছেন। জাস্টিস চৌধুরী, আপনার এই বিষয় বিশ্লেষণটা শুনতে চাইবো, যে ধরেন যে ব্যাংকগুলোতে যে ধরনের দখলের উৎসব, এই পক্ষ আসছে ওই পক্ষ হচ্ছে, রীতিমতো গোলাগুলি হচ্ছে, সেই জায়গায় আপনি সেটাকে কিভাবে দেখবেন? এবং যেটা ডাক্তার জাহিদও বলছে যে ব্যবসায়ী গ্রুপগুলো যেভাবে ব্যাংকগুলোকে গ্রাস করেছে, বাংলাদেশের বিচার বিভাগ কিগুলো বসে বসে দেখলো? বাংলাদেশের বিচার বিভাগ সম্পর্কে কথা আছে না, উপর দিয়ে থুতু ফেললে নিজের গায়ে আসি পড়ে। আমার গায়েও কিছু পড়বে, আচ্ছা, কারণ আমি যখন যেহেতু বিচারপতি ছিলাম। কিন্তু আমি এইটুকু হলপ করে বলবো আপনাদের সামনে যে আমি আপ্রাণ চেষ্টা করছি ওই বিচারকের নীতি নৈতিকতা বজায় রাখার, এবং এগুলো বজায় রেখে আল্লাহর মেহেরবানি আমি চলে আসতে পারছি। সুতরাং আমি যদিও গ্রুপের ভিতরে আছি, কিন্তু আমি ওটার থেকে মুক্ত আমি নিজেকে মনে করি। যাই হোক, বিচার বিভাগ ঠিক নাই বলেই এই কু হয়, ঠিক নাই বলেই এই 5-6জনকে রিজাইন করতে হয়, চিফ জাস্টিসকে রিজাইন করতে হয়। এগুলোর কারণ কি? কাজে আমি বলবো যে যেভাবে তারা ধরছে, আরও শুদ্ধি অভিযান দরকার। বিচার বিভাগে শুদ্ধি অভিযান যা হয়েছে তার চেয়ে আরও বেশি হওয়া দরকার। নিশ্চয়ই আরও শুধু বিচার বিভাগ নয়, আরও বেশ কিছু জায়গায়। না, আমি বিচার বিভাগ, যেহেতু আপনি আমার প্রশ্ন করছেন বিচার বিভাগ নিয়ে, নিশ্চয়ই বাকিগুলো নিশ্চয়ই নিয়ে বলবেন আপনি নিশ্চয়ই। আমি একটু বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বাকি যে জায়গাগুলোতে আসলে আমাদের ভীষণ গভীরভাবে মনোযোগ দেওয়া দরকার সেগুলো একটু আলোচনা আনতে চাই। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টা। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আরও একটা প্রসঙ্গ নিয়ে আসতে চাই। আমাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, বিচার বিভাগের, আমাদের পুলিশ ফোর্সের, তাদের কত দ্রুত সময় জায়গায় ফিরতে হবে সেই বিষয় নিয়ে। পাশাপাশি আরও একটা বিষয় যেটা খুব জরুরি, সেটা হচ্ছে আমাদের দেশের সংখ্যালঘুদের বিষয়টি। বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোতে যে ধরনের প্রচারণাগুলো আসছে, আমি যদিও খুঁজতে গিয়ে আল জাজিরা কিংবা বিবিসির যে প্রতিবেদনগুলোতে ট্র্যাক করতে গিয়ে খুঁজে পাচ্ছেন যে অনেক ভুয়ো এই ধরনের ছবিগুলো আসছে। তাহলে এই বিষয়টা আসলে সাম্প্রদায়িক না রাজনৈতিক, আর এটা করছে কারা, ধরা যায় না কেন? আচ্ছা, প্রথম কথাটা হলো ভারতের মিডিয়া আমি খুব মন দিয়ে ফলো করলাম। প্রায় সব মিডিয়া, হয়তো তাদের টোনের ডিফারেন্স আছে, স্ট্রেংথের ডিফারেন্স আছে, কিন্তু এই বিষয়টাকে খুবই হাইলাইট করার চেষ্টা করছে। যিনি যাচ্ছেন তাকে প্রশ্ন করা হচ্ছে। ডক্টর ইউনূস অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন, তাকেও একই প্রশ্ন করা হয়েছে। আমি দেশের বাইরের কয়েকটা মিডিয়ার সাথে কথা বলেছি, ইভেন যেগুলো ইন্ডিয়ান না, তারাও আমাকে দেখি, কারণ ইন্ডিয়ার এই প্রোপাগান্ডা তাদের চোখে পড়ছে, সেটা আমাদের সামনে আসলো। প্রথম কথাটা হচ্ছে হিন্দুদের ওপরে আক্রমণ। ধরুন বাংলাদেশে যদি আওয়ামী লীগের ওপরে আক্রমণ শুরু হয়, আবারও বলি, সিরিয়াসলি বলছি, কোনো একটা আক্রমণকে আমি লিস্ট সমর্থন করি না। আওয়ামী লীগ মানে একটা আউট অ্যান্ড আউট একটা সন্ত্রাসী সংগঠন, এর প্রায় 99% মানুষ অপরাধী, এদের বিচার হতে হবে এখানে।
জুডিশিয়াল সিস্টেমের মধ্য দিয়ে। কিন্তু আপনি কি মনে করছেন আপনি নাগরিক ঐক্যের একজন কর্মী বা নেতা হিসেবে আপনার কথাগুলো ঠিক আওয়ামী লীগের মতো শোনা যাচ্ছে? না, একদমই না। কারণ বলছি যে দেখুন, আমি কিন্তু কাউকে পিটিয়ে মেরে ফেলবো বলছি না, আমি বলছি আমি ওটাকে কন্ডেম করছি। এবং আমি আওয়ামী লীগ যেভাবে অন্যান্য সংগঠন অন্যান্য দলগুলোকে নিষিদ্ধ, সন্ত্রাসী, না, একদম না, একদম না। একটু খেয়াল করি, আমরা অপরাধী বলছি কেন? কারণ আমরা তো আসলে আপনি জনগণ যা করেছে তাটা মানে অভ্যুত্থানটার কথা বলছি। খালি হাতে গিয়ে বুকে গুলি খেয়ে সরকারটাকে নামিয়েছে, তারপরে মানুষের জীবনে কতটা নাভিশ্বাস উঠেছিল। কিন্তু এই যে কথাটা বলছিলাম, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম যে সন্ত্রাসীও আছেন, অপরাধী আছেন, তারও কিন্তু জুডিশিয়াল বিচার আমরা চাই, হামলা চাই না। কিন্তু এখন ঘটনা যেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে যেটা হয়, আওয়ামী লীগ মানে অনেক হিন্দু আওয়ামী লীগ করেন। আপনি খেয়াল করবেন, সিলেটের ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ স্টেটমেন্ট দিয়ে বলেছেন যেসব হিন্দুর উপরে আক্রমণ হয়েছে তারা আওয়ামী লীগ বলে আক্রমণ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্পদ লুটের জন্য হতে পারে, কমিউনাল নাম। একটা উদাহরণ দেয়, ভারতে গরুর মাংস পাওয়া গেছে তাই আপনি পিটিয়ে একজন মানুষকে মেরে ফেললেন, এটা কমিউনাল ভায়োলেন্স। আমাদের দেশে কোথাও কি একটা ঘটনা এরকম হয়েছে? আমি আমার কথা বলার দরকার নাই, ভারতের সেন্সিবল মানুষ, আমি শশী থারুরকে কোট করতে চাই, তিনি এই নিয়ে 2-3 দফা কথা বলেছেন, লাস্ট এনডিটিভিতে কথা বলেছেন, উনিও কিন্তু একই কথা বলছেন যে এগুলো আসলে ঠিক কমিউনাল হামলা না, রেদার অনেক ক্ষেত্রে মুসলিমরা এগুলো সেভ করার চেষ্টা করেছেন। আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা, টিচাররা এবং বিভিন্ন পার্টির মানুষজন, মুসলিমরা, এবং এমন ছবি আছে যে ইমাম পাহারা দিচ্ছেন, জামাত হচ্ছে। সেই চিত্র তো আমরা দেখছি, তেমন এই চিত্র দেখছি রাস্তাঘাটে স্টুডেন্টরা, বিভিন্ন মানুষেরা সেই ট্রাফিক কন্ট্রোল করছেন আর বিভিন্ন কাজগুলো করছেন, স্বপ্রণীত ক্ষেত্র ক্ষেত্র বিশেষে অনেকগুলো জায়গাতে গেলে হয়রানির মতো তৈরি হচ্ছে। কিন্তু এই স্টুডেন্টরা কতদিন মাঠে থাকবে? আমি আসছি তো, যে কথাটা বলছিলাম, হিন্দুদেরকে নিয়ে যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি হিন্দুদের ওপরে যে হামলা হচ্ছে এগুলো কন্ডেম করা আমরা করছি, এবং এগুলো নিয়ে এক্সট্রা কেয়ারফুল হওয়া। আমি দেখলাম যে প্রধান উপদেষ্টা তাদের নেতাদের সাথে বসবেন, আমি আশা করি এগুলো আমাদের যে, আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই, সেটা হলো আমাদের সনাতন ধর্মের যারা আছেন তারা এই দেশের সম্মানিত নাগরিক। তারা এই দেশে যদি কোনো অন্যায় অবিচারের শিকার হন, সেটা আমাদেরকে দিয়ে, এবং আমরা আছি তাদের পাশে দাঁড়ানোর জন্য, সবাই আছি আমরা, সবার বিরুদ্ধে। এমনকি মুসলিম আওয়ামী লীগের উপরেও যে অন্যায় হয়েছে, যে অন্যায় হচ্ছে, আমি খুব স্ট্রংলি সেটা কন্ডেম করি, সেটার প্রতিকার চাই। আর ছাত্রদের ক্ষেত্রে যেটা বললেন, আমিও মনে করি আসলে আমরা তো পুলিশের প্রবলেমটা দেখতে পাচ্ছি। সো পুলিশ ঠিকঠাক মতো হওয়ার আগেও মোটামুটি ঠিক হয়ে আসছে, এবং আমরা দেখলাম কিছু ট্রাফিক পুলিশও রাস্তায় গেছে। ইনফ্যাক্ট এটা তো ওদের কাজ না, ওরা খুব সিনসিয়ারিটি দেখাক, এটা স্কিল তো ওদের আসলে খুব ভালো না। সো কিছু প্রবলেম হচ্ছে এবং এটা কেটে যাবে। আর একটু কথা বলে শেষ করি, একটা রেভলিউশনের পর না কিছু কষ্টের মধ্যে দিয়ে আসলে আমাদের একটু যেতে হবে, এটুকু অ্যাকসেপ্ট করা দরকার। জি, জাস্টিস চৌধুরী, আপনার বিশ্লেষণ শুনতে চাইবো। বলা হচ্ছিল ধরেন এই আন্দোলনের সময় বা এই আন্দোলনের পর শত শত মামলা হয়েছে, লক্ষ লক্ষ আসামি হয়েছে, এখন বলা হচ্ছে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হচ্ছে। এটা কত দ্রুত আসলে দৃশ্যমান হওয়া দরকার সেটা নিশ্চয়ই বলবেন। পাশাপাশি আপনি নিশ্চয়ই বাংলাদেশের গণমাধ্যমের দিকে চোখ রাখেন, বিদেশি গণমাধ্যমগুলোর দিকে চোখ রাখেন, সেই বিষয় দিয়ে বলবেন যে আসলে আয়নাঘর সম্পর্কিত যে রিপোর্টগুলো আমাদের সামনে এসেছিল, এত মানুষ ডিসঅ্যাপিয়ার হয়েছে, গুম হয়েছে, যে অভিযোগগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে তোলা হয়েছিল, সেগুলো কি আপনি একজন জাস্টিস হিসেবে ভিত্তি দেখেন? কারণ একটা সময় বাংলাদেশের গণমাধ্যম এগুলোকে উড়িয়ে দিয়েছিল। আমি আপনাকে যে কয়টা জিনিস পয়েন্ট আউট করলাম, তার ভিতরে আবার আমি রিপিট করি, এই আয়নাগর একটা, ইলিয়াস আলীর ঘটনা একটা, আর একটা হইল আপনার সাগর রুনির ব্যাপারটা, আর একটা দিগন্ত টেলিভিশন, বিভিন্ন টেলিভিশনের কথা বলছেন। আমি দিগন্ত টেলিভিশনের কথা বলছি, কারণ এইটা যে বন্ধ করে দেওয়া হইলো, একটা টু শব্দ কেউ কিন্তু বললো না। আর এখন যে বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে হামলা হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে নানান দুর্বৃত্তরা, সেটা নিয়েও নিশ্চয়ই বলা উচিত। না, আমি বলছি দিগন্তটা কিন্তু একেবারে ওই শুরুতে হয়েছে। ওকে, শুরুতে ওই যে হেফাজতের কতগুলা মানুষ, বাচ্চা এগুলা এতিম, এগুলা যে মেরে ফেলা হয়েছে, ধুয়ে মুছে সাফ করা হয়েছে, এটা ভিডিও চিত্র তাদের কাছে ছিল। এইটার কারণে দিগন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনা কিন্তু অন্য গণমাধ্যমের বেলায় হয় নাই। তবে আমি বলবো যে এইগুলার জন্য ক্রিমিনাল কেস ইমিডিয়েটলি এই নতুন সরকার যারা আছেন ক্রিমিনাল কেস করা উচিত।
ওকে, এই যে 4টা জিনিস আমি বললাম। যে আয়নাঘরের বিষয়টি যেটা বলছিলেন সেটার যে বাইরে থেকে একসময় ভেতর থেকে আমাদের দেশ থেকে উড়িয়ে দেওয়া হয়েছিল যে আয়নাঘর বলে কিছু নেই। এখন তো একেবারে চাক্ষুষ আপনি দেখতেছেন, ছবি দেখতেছেন না, ছবি। তারপরে এই আয়নাঘরে রাখিয়া এই তো দুইটা লোককে বাইর করে দেওয়া হইলো না কয়েকদিন আগে, ওই যে ব্রিগেডিয়ার আজমি, আর আরেকটা হইল ওই কাসেম সাহেবের ছেলে ব্যারিস্টার, কি নাম তার, যাই হোক ব্যারিস্টার, আমি তার নামটা দিতেছি আপনাকে। আবার আপনি ইলিয়াস আলীর কথাও বলছিলেন, যে ইলিয়াস আলীর যে হত্যাকাণ্ডের বিষয়টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আব্দুল্লাহিল আমান আজমি, আরেকটা হইলো আপনার মানে কাসেম আরমান। যেটা বলছেন যে আয়নাঘরের যে বাস্তবতা গণমাধ্যমে বা বিদেশি গণমাধ্যমগুলোতে এসেছিল সেটার আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। কেমনে আমি বলি, এই দুইটা দিয়ে দেখেন, এই দুইটাই আপাতত, এই যে দুইটা বাইর করে দেওয়া হয়েছে কয়েকদিন আগে, এই যে 4-5 দিন আগে, এদের চেহারা দেখেন আপনি। এই যে ছেলেটা যেটা যে বলে তারা তো নয় ফিরে আসলো, কিন্তু ইলিয়াস আলী তো ফিরে আসলো না। না, অনেকেই আসেনি, আমি বলছি তাহলে এগুলো ব্যারিস্টার আরমানের কথা বলছি। এই ছেলেটা আমার সামনে আসছিল, কিন্তু তাকে ধরে নিয়ে যাওয়ার আগে আমার সামনে আসছিল, আমি তাকে দেখছি। এরপরে সে কালকে দেখলাম তার ছবি রিডিউসড হইতে হইতে কি অবস্থায় চলে আসছে। এই যে ঘটনাগুলো ঘটাইলো, এই দুইটা আমি চাক্ষুষ আপনাকে দেখাইলেন। আর বাকি আয়নাগরের যে প্রমাণ নাই বলছিল, প্রমাণটা আমি আপনাকে দেখাইতেছি। এখন এইগুলার বিচার অবশ্যই করতে হবে। যারা ডিজেপিআর হয়েছে, যারা ফিরে এলো না, তারা জানবে কিভাবে? ধরুন আমি যদি বলি যে বিএনপি ইলিয়াস আলী, তার পরিবার জানবে কি করে কি হয়েছে? একটা পরিবারকে সারা জীবন খালি অপেক্ষায় থাকবে? তাকে তো জানাতে হবে। কে জানাবে? স্টেট জানাবে? বিচার বিভাগ থেকে কেউ কিছু করবে? আমরা কি মানে শূন্য থেকে যাব? না, সবগুলারই ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং বিচার করা দরকার, এবং এই বিচারটা রুথলেসলি সাপ্রেস করতে হবে, আর যাতে এই ঘটনা না ঘটে। খেয়াল করছেন তো? আমি বলবো যে বিচার বিভাগের উপরে এই দায়িত্ব। প্রথমে তো হোম ডিপার্টমেন্ট এগুলো ইনভেস্টিগেশন করে রিপোর্ট দিবে, এবং এর ভিত্তিতে প্রসিডিং শুরু হবে, বিচার বিভাগের কাছে আসবে, বিচার বিভাগ সেটা বিচার অবশ্যই করবে। চৌধুরী, যদি একটা শেষ প্রশ্ন আপনাকে যদি বলি যে 1, 2, 3, 4 করে সামনে আসলে এই সরকারের সামনে কয়টা চ্যালেঞ্জ আছে, সেই কয়টা চ্যালেঞ্জকে ওভারকাম কত দ্রুত করা যায় সেটা যদি বলেন, যে 1, 2, 3, 4 করে যে পয়েন্ট আউট করে যে এটা দ্রুত শেষ করতে হবে বা কাজগুলো করতে হবে। না, তখন আমি আপনাকে সরাসরি এইভাবে 1, 2, 3, 4 করে বলবো না, তবে বলবো এইটুকু যে ওই যে আপনাকে বললাম বাচ্চা হওয়ার সময় যে পেইন, মায়েদের কষ্ট করতে হয়, এই বাচ্চা হওয়ার সময় এই নতুন সরকারের জন্য এইটা কিছু করা, শৃঙ্খলা ফিরিয়ে আনা, এটাও কিন্তু তাদের কাছে একটা পেইনফুল জিনিস। এবং প্রত্যেকেরই বিভিন্ন মন্ত্রণালয় আছে, সেগুলোর দায়িত্বে যারা গেছেন তারা অবশ্যই এগুলা চিন্তা ভাবনা করতেছেন, তারাও এটা নিয়ে খুবই চিন্তিত। 1, 2, 3 করে তারা করবেন। তা আমি বলবো যে জুডিশিয়ারি যেহেতু ধরছেন, জুডিশিয়ারি শেষ করতে হবে। ওকে, তাহলে আজকের মতো যদি আপনারা আমাকে অনুমতি দেন, আমি আর আসলে সময় পাচ্ছি না, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ জাস্টিস নজরুল ইসলাম চৌধুরী, আপনি আপনার সময় দিয়েছিলেন, এবং একই সঙ্গে ডাক্তার জাহিদুর রহমান, আপনাদের মূল্যবান মন্তব্য দিয়েছেন, সময় দিয়েছেন আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আপনাকেও ধন্যবাদ জানাই আমরা। অসংখ্য ধন্যবাদ। আর এই ছিল আজকে 24 ঘন্টা। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন।